আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আবারও একটি প্রাণবন্ত ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে ক্লাস নিব ইন ডিটেলস। আমি পুরো লেকচারে আজকে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এ টু জেড ট্যাগ কোশ্চেন সম্পূর্ণ সমাধান করে দেওয়ার চেষ্টা করব, যাতে একটা ক্লাসেই ট্যাগ কোশ্চেন ক্লিয়ার হয়ে যায়। সো আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। ওকে, প্রথমে আমি একটি সেন্টেন্স লিখবো। সেন্টেন্সে লিখে আমি আসলে দেখবো যে ওই সেন্টেন্সটার ট্যাগ কোশ্চেন করতে আমাদের কোন কোন জায়গাতে আমাদের হচ্ছে বেসিক্যালি কাজ করতে হচ্ছে। ওকে, আমরা ফার্স্ট অফ অল এই সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেন করার জন্য আমরা কোন কোন জায়গাতে আমাদের কাজ করতে হবে। হেল্পিং ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট। বেসিক্যালি আমাদের এই দুইটা জায়গা লাগবে, কেমন? তাহলে এখানে আছে উইল, তাহলে হবে ওন্ট, আর এখানে সাবজেক্ট রিতা, রিতার পরিবর্তে সে। আচ্ছা, এই রিতা উইল কুক ফুড, এটার রাইট অ্যান্সার হচ্ছে ওন শি। এখন আমরা ট্যাগ কোশ্চেন করলাম সাবজেক্ট আর হেল্পিং ভার্ব নিয়ে। তাহলে আমাদের মূলত যখন আমরা ট্যাগ কোশ্চেন সমাধান করব তখন আমাদের সাবজেক্ট লাগবে আর হেল্পিং ভার্ব লাগবে। ওকে, তাহলে এবার আমরা বেসিক জিনিসটা আগে একটু জানি। ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের বেসিক রুলসটা কি? ফার্স্ট অফ অল সাবজেক্ট, সেকেন্ড হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব যদি না থাকে, যদি না থাকে তাহলে মেইন ভার্ব এর অনুযায়ী ডু, ডাজ, ডিড নিয়ে নিতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মৌলিক রুলস ট্যাগ কোশ্চেন করার। তাহলে আমরা কিছু সমাধান করি এই রুলসের উপরে। আই গো টু স্কুল, হি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, মিতা টেক্স টি। আচ্ছা, আসিফ শুড লার্ন ইংলিশ। আমরা এইটা হচ্ছে রুট নিয়ম বা রুট রুলস, এইটার উপরে ডিপেন্ড করে আমরা এই ট্যাগ কোশ্চেন গুলো সমাধান করার চেষ্টা করব। ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব এবং ট্যাগ কোশ্চেনের এ টু জেড যতগুলো রুলস আছে মোটামুটি আমরা আজকে ক্লাসে সম্পূর্ণ ক্লিয়ার করব। ফার্স্ট অফ অল আমরা কি বলছি? সাবজেক্ট, আই সাবজেক্ট। তারপর কি বলছি? ভার্ব। এখন হেল্পিং ভার্ব যদি না থাকে তাহলে মেইন ভার্বের উপরে নির্ভর করে ডু, ডাজ, ডিড নিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। আচ্ছা, যেহেতু এখানে হেল্পিং ভার্ব নাই, গো হচ্ছে মেইন ভার্ব, তাহলে আমাদের ডু, ডাজ, ডিড এই তিনটা থেকে একটা নিতে হবে। আচ্ছা, আই গো, এখন গো হচ্ছে ভার্বের বেস ফর্মে আসে। যদি ভার্বের বেস ফর্মে থাকে তাহলে ডু, ভার্বের বেস ফর্মে থাকে কি? ডু। ভার্বের সাথে যদি এস অথবা ইএস থাকে ডাস, আর ভার্বটা যদি ভি2 তে থাকে তাহলে ডিড। আই রিপিট ইট, ভার্বটা যদি বেস ফর্মে থাকে তাহলে ডু নিব, ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে ডাস নিব। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানেও এস বাই এস, এখানেও এস বাই এস। আর ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, ভি2 তে থাকে, তাহলে ডিড নিব। যেহেতু এখানে গো ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে এবং বেস ফর্মে আছে, তাহলে আমরা ডু নিলাম। আই গো টু স্কুল, দ্য স্টেটমেন্ট ইজ পজিটিভ, আমাদেরকে নেগেটিভ করতে হবে, তাহলে ডোন্ট। আর এখানে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে ডোন্ট আই। ওকে, নেক্সট, হি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড। ইজ হচ্ছে হেল্পিং ভার্ব, ইজ আ হেল্পিং ভার্ব অফ দ্য সেন্টেন্স, তাহলে আমরা ইজটা নিলাম। আচ্ছা, স্টেটমেন্ট পজিটিভ আছে, তাহলে আমাদের নেগেটিভ করতে হবে, নট নিলাম। এখানে সাবজেক্ট আছে হি, প্রোনাউন সরাসরি বসিয়ে দিলাম, ইজেন্ট হি। ওকে, থার্ড সেন্টেন্স, মেটা ট্যাক্স ট্রি। মেটা সাবজেক্ট, ট্যাক্স হচ্ছে ভার্ব। মেটা হচ্ছে সাবজেক্ট, ট্যাক্স হচ্ছে ভার্ব। এখানে মেইন ভার্ব আছে, হেল্পিং ভার্ব নাই। দেয়ার ইজ নো হেল্পিং ভার্ব ইন দিস সেন্টেন্সেস।
সো আমাদের এই মেইন ভার্ব এর অনুযায়ী আমাদেরকে ডু ডাস ডিড থেকে একটা হেল্পিং ভার্ব কালেক্ট করতে হবে। যেহেতু ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে আমরা কি নিব? ডাস। ওকে, স্টেটমেন্ট পজিটিভ আছে, তাহলে আমাদের নেগেটিভ করতে হবে, নট নিলাম। আর এখানে মিতা একটা তার প্রোনাউন ইউজ করতে হবে শি, যেহেতু সে মেয়ে। ওকে, আসিফ শুড লার্ন ইংলিশ। আসিফ সাবজেক্ট, শুড হচ্ছে মডেল ভার্ব। শুড কি ভার্ব? মডেল ভার্ব। সো যেহেতু মডেল ভার্ব আছে, আমরা সরাসরি নিয়ে নিব শুড। ওকে, শুড। এরপরে স্টেটমেন্ট কি দেখি? আসিফ শুড লার্ন ইংলিশ। স্টেটমেন্ট হচ্ছে পজিটিভ, তাহলে আমাদের কি করতে হবে? নেগেটিভ ট্যাগ করতে হবে। তাহলে নট নিলাম, শুডেন্ট। আর আসিফ যেহেতু একটা ছেলে, তার জন্য হি নিলাম, শুডেন্ট হি। তাহলে আমরা বেসিক রুলসটা বুঝে গেছি যে প্রথমত আমাদের ট্যাগ কোশ্চেন করতে গেলে সাবজেক্টের উপরে ডিপেন্ড করতে হবে। সেকেন্ড হচ্ছে হেল্পিং ভার্ব নিতে হবে। কি করতে হবে? হেল্পিং ভার্ব। যদি ওই সেন্টেন্সে হেল্পিং ভার্ব না থাকে, তাহলে মেইন ভার্বের উপরে ডিপেন্ড করে ডু ডাস ডিড এই ভার্বগুলোকে বলে টু ডু ভার্ব। হ্যাঁ, এই ভার্ব তিনটা থেকে একটা নিতে হবে। ডু কখন নিব, ডাস কখন নিব, ডিড কখন নিব। যদি ভার্বটা বেসিক ফর্মে থাকে, একদম বেস ফর্মে থাকে, তাহলে ডু নিব। ভার্বের সাথে যদি এস বাই এস থাকে, তাহলে ডাস নিব। আর ভার্বটা পাস্ট টেন্সে মানে ভি টু তে থাকলে হচ্ছে ডিড নিব। বেসিক রুলস ক্লিয়ার। এবার আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে পৌঁছাবো। এখন আমরা আলোচনা করবো হচ্ছে হেল্পিং ভার্ব নিয়ে। যত প্রকার হেল্পিং ভার্ব আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। হেল্পিং ভার্ব বেসিকলি 5 প্রকার। এক হচ্ছে টু বি ভার্ব, টু বি। 2 নাম্বার হচ্ছে টু হ্যাভ। 3 নাম্বার হচ্ছে টু ডু। 4 নাম্বার হচ্ছে মডাল। এখন মডালের মধ্যে একটা হচ্ছে সেমি মডাল, একটা হচ্ছে মেইন মডাল। ওকে, আচ্ছা। টু বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর ইত্যাদি। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাস, ডিড। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এরা সরাসরি থাকে না, সরাসরি থাকবে না। আচ্ছা, এরপর হচ্ছে মডাল ভার্ব। মেইন মডাল হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড আর ওট টু। এই নয়টা হচ্ছে মেইন মডাল। আর সেমি মডাল এম টু, ইজ টু, আর টু, am to, is to, are to, was to, were to, am going to, is going to, are going to, was going to, were going to, have to, has to, must, be, dare, এগুলো হচ্ছে সেমি মডাল ভার্ব। আচ্ছা, তাহলে এবার আমরা এখানে টোটাল হেল্পিং ভার্ব নিয়ে আমরা আরেকবার একটু রিভিউ করি। টু বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, be, been, being। আচ্ছা, টু হ্যাভ ভার্ব হচ্ছে have, has, had। টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাস, ডিড। মেইন মডেল হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড আর ওট টু। 9টা। আর সেমি মডেল হচ্ছে এম টু, ইট, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, বি, দেয়ার। আচ্ছা, এইবার এই ভার্বগুলো কেন আমি এখন আলোচনা করলাম, কারণ এই ভার্বগুলোর মধ্যে কিছু ভার্ব আছে ডিরেক্টলি ট্যাগ কোশ্চেন করা যাবে, কিছু ভার্ব আছে ডিরেক্টলি ওটা নিয়ে ট্যাগ কোশ্চেন করা যাবে না। সো প্রথমে আমরা বুঝি টু বি ভার্ব। টু বি ভার্ব যদি সেন্টেন্সে থাকে, তাহলে ওরা সরাসরি ওদের নিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। এক্সাম্পল দেই, হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট। তাহলে এটা ট্যাগ কোশ্চেন করব ইজ, ইজ সরাসরি বসবে। যেহেতু স্টেটমেন্ট পজিটিভ, তাহলে নেগেটিভ ট্যাগ করতে হবে। আর হি সাবজেক্ট বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে am, is, are, was, are, am, is, are, was, are, be, been, being, টু বি ভার্ব। এই টু বি ভার্ব থাকলে সরাসরি ট্যাগ কোশ্চেন ওইগুলো নিয়েই করতে হবে। ক্লিয়ার? এরপরে আসো টু হ্যাভ ভার্ব। যদি টু হ্যাভ ভার্ব থাকে সেন্টেন্সে, তাহলে ওটা নিয়ে সরাসরি ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন আই হ্যাভ ডান ইট। তাহলে কি বলছি? যদি টু হ্যাভ ভার্ব থাকে,
তাহলে সরাসরি ওগুলো নিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। এখানে হ্যাভ হচ্ছে টু হ্যাভ ভার্ব, তাহলে হ্যাভ স্টেটমেন্ট যেহেতু পজিটিভ তাহলে নেগেটিভ করলাম হ্যাভেন্ট, এখানে আই হচ্ছে সাবজেক্ট হ্যাভেন্ট আই। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে 3 নাম্বারটা হচ্ছে কি টু ডু ভার্ব। আমরা জানি যে এই টু ডু ভার্ব হচ্ছে ট্যাগ কোশ্চেন করার জন্য আমরা এগুলো এনে থাকি, এরা সরাসরি সেন্টেন্সে বসে না। কিন্তু হ্যাঁ, একটা ক্ষেত্রে বসতে পারে যখন এটা নেগেটিভ করা থাকবে সেন্টেন্সটা, যেমন হি হি ডাজেন্ট কুক ফুড, হি ডাজেন্ট কুক ফুড। এই ক্ষেত্রে শুধু এই ডু ডাজ ডিড থাকতে পারে, তখন আমরা কি করব, এই ডাজটা নিব, নটটা তুলে দিব, হি সাবজেক্ট বসিয়ে দিলাম। বাট অন্য ক্ষেত্রে টু ডু ভার্ব সেন্টেন্সে থাকবে না, শুধু নেগেটিভ করার ক্ষেত্রে বা যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তখন এটা টু ডু ভার্ব থাকবে। আচ্ছা, এরপরে আসা হচ্ছে মেইন মডেল। এরা সরাসরি সেন্টেন্সে থাকবে আর ওদের নিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। যেমন আই ক্যান স্পিক ইন ইংলিশ, আচ্ছা, এখানে ক্যান আছে মডেল ভার্ব, এ সরাসরি বসবে ক্যান। যেহেতু স্টেটমেন্ট পজিটিভ তাহলে নেগেটিভ করতে হবে। ক্যানের কিন্তু দুইটা এন হয় না, মানে এরকমটা হয় না CAN, ক্যানের ক্ষেত্রে এখানে দুইটা এন থেকে একটা এন দিতে হয়। ক্লিয়ার? ওকে, কান্ট, যেহেতু সাবজেক্ট এখানে আই আছে বা আই বসে দিলাম। ওকে, তাহলে আমরা মেইন মডেল পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। এবার আছে সেমি মডেল যদি থাকে তাহলে আমাদের টু ডু ভার্বের সাহায্য নিতে হয়। সেমি মডেলের মধ্যে আছে কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এখন একটা জিনিস মনে রাখতে হবে, এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা যদি একা থাকে তখন ওদের নিয়ে কাজ করতে হবে। আর ওরা যদি আলাদা আলাদা থাকে, মানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকে, তখন আমরা ডু ডাজ ডিড নিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। যদি থাকে যে আই হ্যাভ টু টেক I have to take it, I have learned English, আচ্ছা, আমি এখানে দুইটা সেন্টেন্স লিখছি হ্যাভ দিয়ে, বাট পার্থক্য আছে। এই হ্যাভ টু হচ্ছে সেমি মডেল ভার্ব আর এই হ্যাভ হচ্ছে মেইন টু হ্যাভ ভার্ব। এই হ্যাভটা আমরা সরাসরি নিতে পারবো, আর এই হ্যাভটার পরিবর্তে টু ডু ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। যেহেতু আই আছে তাহলে আমরা ডু নিলাম, স্টেটমেন্ট পজিটিভ তাহলে নট নিলাম, আর এখানে সাবজেক্ট আই নিয়ে নিলাম। আচ্ছা, তারপর আই হ্যাভ লার্নড ইংলিশ, এখানে হ্যাভ আছে তাহলে এখানে হ্যাভ সরাসরি নিতে হবে। হ্যাভ স্টেটমেন্ট পজিটিভ তাহলে নেগেটিভ করলাম হ্যাভেন্ট, আর এখানে সাবজেক্ট হচ্ছে আই হ্যাভেন্ট আই। ওকে, গুড। আচ্ছা, আমরা এবার যাবো তার পরের পর্বে। আস্তে আস্তে আমরা ক্লাসটা এভাবে বড় করব এবং হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেনের যতগুলো রুলস আছে মোটামুটি আমরা এক ক্লাসের সবগুলো কভার করার চেষ্টা করব। ওকে, এবার আমরা আলোচনা করব সাবজেক্ট নিয়ে। সাবজেক্টের ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ট্যাগ কোশ্চেন করব তখন আমরা সরাসরি কোনো নাউনকে নিয়ে ট্যাগ কোশ্চেন করতে পারবো না। মানে ডিরেক্টলি যেমন আসিফ আছে, তারপরে হচ্ছে রহিম আছে, মিতা আছে, পিপু আছে, এইগুলো হচ্ছে সরাসরি নাউন। না, এই নাউন গুলো নিয়ে আমরা সরাসরি ট্যাগ কোশ্চেন করতে পারবো না। কি করতে হবে, আমাদের এই নাউনের প্রোনাউনটা নিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। যদি বলি এবার, তারপরে আমি বলি বুকস আছে, বুক একটা নাউন। এবার বুক আছে, বুকের পরিবর্তে আমাদের ইট নিতে হবে, আসিফের পরিবর্তে হি নিতে হবে, রহিমের পরিবর্তে আমাদের রহিম তো একটা ছেলে তাহলে এর পরিবর্তে হি নিতে হবে, মিতার পরিবর্তে সি নিতে হবে, আর পিপুলের পরিবর্তে দে নিতে হবে। আমাদের এই প্রোনাউন গুলো নিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে সাবজেক্টের জায়গায়। আমরা এই নাউন গুলো নিতে পারবো না, তাহলে সাবজেক্টের জায়গায় যদি কোনো নাউন থাকে তাহলে তার প্রোনাউনটা নিতে হবে। এবার আমরা একটু এইটা নিয়ে ছোট্ট করে আলোচনা করি যে কখন কোনটা কনভার্ট করে নিব। যদি ব্যক্তি থাকে, ব্যক্তির ক্ষেত্রে সিঙ্গুলার আর প্লুরাল
আচ্ছা, বস্তুর ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল। আচ্ছা, এবার আমরা এটা নিয়ে একটু কথা বলি। ব্যক্তি সিঙ্গুলার, যেমন আমি বললাম রহিম, কেমন, এর পরিবর্তে নিবা হি। আচ্ছা, ব্যক্তি প্লুরাল, যেমন পিপল, ঠিক আছে, মানে এর পরিবর্তে নেবা দে। ওকে। আচ্ছা, বস্তু সিঙ্গুলার। আচ্ছা, এখানে একটা কথা বলি, ব্যক্তি যদি ছেলে হয় তাহলে হি, আর যদি মেয়ে হয় তাহলে সি। ঠিক আছে, আমি আমার মনে হয় এতটুকু তোমরা সবাই জানো, ক্লাস 9 এ বা 10 এ যারা পড়ছো। বস্তু সিঙ্গুলার, যেমন পেন, তখন ইট। ওকে। আর বস্তু প্লুরাল, যেমন আমরা এখানে লিখছি পেন, তাহলে এখানে লিখি পেন্স, তাহলে এখানে হবে দে। আচ্ছা, এবার আমি একটু শর্টকাটে বলি তোমাদের, এই দুইটা আবার একই। দেখো, ব্যক্তির ক্ষেত্রে সিঙ্গুলার হলে হি অথবা সি, হি অথবা সি। হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, সি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। আর বস্তুর ক্ষেত্রে সিঙ্গুলার হলে ইট, বস্তুর ক্ষেত্রে সিঙ্গুলার হলে ইট। আর ব্যক্তি বস্তু উভয় প্লুরাল হইলে দে, ব্যক্তি বস্তু উভয় প্লুরাল হইলে দে। একটা কথা তোমরা জানো কি জানি না, ইংলিশের ক্ষেত্রে মানুষ বাদে সবাই প্রাণী, সবাই বস্তু। মানে তুমি যত প্রাণী বা যার জীবন আছে, বিজ্ঞানের ভাষায় আমরা আলাদাভাবে এটা সংজ্ঞায়িত করি, কিন্তু ইংলিশের ভাষায় শুধু মানুষের ক্ষেত্রে ব্যক্তি ধরা হয়, আর বাকি সবার ক্ষেত্রে, মানে সকল জীবের ক্ষেত্রে তুমি বস্তু হিসেবে কাউন্ট করবা। সকল জীবের ক্ষেত্রে, শুধু মানুষের ক্ষেত্রে ব্যক্তি হিসেবে তুমি হিসি ইউজ করতে পারবা, আর সকল বস্তু বলো, মানে তুমি যে প্রাণী বলো না কেন, যার জীবন আছে আর জীবন নাই, সবাইকে তুমি হচ্ছে ইট দ্বারা তোমাকে রেফার করতে হবে সিঙ্গুলারের ক্ষেত্রে। আর প্লুরালের ক্ষেত্রে ব্যক্তি বস্তু উভয় হচ্ছে তোমার দিয়ে ইউজ করতে হবে। মাছের ক্ষেত্রে যদি একটা মাছের কথা বলো, তাহলে তোমাকে ইট ইউজ করতে হবে ওর প্রোনাউন হিসেবে। ওকে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বুঝে গেছি। এবার আমরা একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। কবিতা ইজ আ স্টুডেন্ট। আমি বড় বড় সেন্টেন্স লিখতেছি না, তাহলে ক্লাসের টাইমটা লম্বা হয়ে যাবে। যত ছোট ছোট সেন্টেন্স দিয়ে কভার করা যায়। বুক ইজ ভেরি ইম্পর্টেন্ট, বুক ইজ ভেরি ইম্পর্টেন্ট। Books are very essential. People want to live long. আচ্ছা, আমরা এবার এখানে প্রত্যেকটা নাউন ইউজ করছি, এগুলোর প্রোনাউনে আমরা কনভার্ট করে একটা কোশ্চেন করার চেষ্টা করবো। যেহেতু কবিতা একটা মেয়ে, আর এখানে ইজ হচ্ছে হেল্পিং ভার্ব, তাহলে ইজ নিলাম। স্টেটমেন্ট পজিটিভ, তাহলে নেগেটিভ করলাম। আর এখানে কবিতার পরিবর্তে সি ইউজ করলাম। সবাই বুঝে গেছো? এখানে বুকস একটা বস্তু, ইজ হচ্ছে হেল্পিং ভার্ব, তাহলে ইজ নিলাম। স্টেটমেন্ট পজিটিভ, তাহলে নট নিলাম। বুকস একটা বইয়ের কথা বলা হচ্ছে, তাহলে ইট নিলাম, যেহেতু বইটা সিঙ্গুলার। বুকস প্লুরাল, আর প্লুরাল। এখন এখানে আর হচ্ছে হেল্পিং ভার্ব, তাহলে আর নিলাম। স্টেটমেন্ট পজিটিভ, তাহলে নেগেটিভ করলাম। আর এখানে বুকস বস্তু প্লুরাল, বস্তু প্লুরাল, তখন দে। বস্তু প্লুরাল হইলে দে, বস্তু সিঙ্গুলার হইলে ইট। বস্তু প্লুরাল হইলে দে, বস্তু সিঙ্গুলার হইলে ইট। ব্যক্তি সিঙ্গুলার হলে হি অথবা সি, আর ব্যক্তি প্লুরাল হলে দে। ব্যক্তি প্লুরাল হলে দে, বস্তু প্লুরাল হইলে দে। ব্যক্তি প্লুরাল হইলে দে, বস্তু প্লুরাল হইলে দে। ব্যক্তি সিঙ্গুলার হইলে হি অথবা সি, আর বস্তু যদি সিঙ্গুলার হয় তাহলে ইট। পিপুল এখানে প্লুরাল নাউন, আর এখানে ওয়ান্টস ভার্বের বেস ফর্ম আছে, তাহলে আমরা যেহেতু ভার্বের বেস ফর্ম আছে তাহলে ডু নিলাম। কারণ ওখানে হেল্পিং ভার্ব নাই, হেল্পিং ভার্ব না থাকলে তখন আমাদের কি করতে হবে, মেইন ভার্ব অনুযায়ী টু ডু ভার্বের সাহায্য নিতে হবে। আচ্ছা, স্টেটমেন্ট কি পজিটিভ, কি করতে হবে, নেগেটিভ করতে হবে, নট নিলাম। আচ্ছা,
পিপুল প্লুরাল, ব্যক্তি প্লুরাল, তাহলে কি নিব? দে নিব। আচ্ছা, এই লেসনটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আরেকবার একটু ডিটেলসে বলি। ব্যক্তির ক্ষেত্রে যদি সিঙ্গুলার হয় তাহলে হি অথবা সি নিব। হি নিব কখন? যদি পুরুষ হয় হি নিব, মেয়ে হলে সি নিব। আচ্ছা, ব্যক্তির ক্ষেত্রে প্লুরাল হইলে দে নিব। বস্তুর ক্ষেত্রে যদি সিঙ্গুলার হয় তাহলে ইট নিব, আর বস্তুর ক্ষেত্রে যদি প্লুরাল হয় তাহলে দে নিব। মানুষ বাদে বাকি সবগুলোকে বস্তু হিসেবে কাউন্ট করব। মাছ, শাকসবজি, তারপরে হচ্ছে আমার সামনে যে মোবাইল, আমার পিছনে যে বোর্ড, তারপরে লাইট, ফ্যান, গরু, ছাগল, যা কিছু আছে সবগুলোকে বস্তু হিসেবে কাউন্ট করব। ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি এতক্ষণ একটা জিনিস বারবার বলছি, তোমরা নোটিশ করছো কিনা জানি না, বা তোমরা এটাকে খেয়াল করছো কিনা জানি না, সেটা হচ্ছে যে স্টেটমেন্ট পজিটিভ নেগেটিভ ট্র্যাক করব, স্টেটমেন্ট নেগেটিভ পজিটিভ ট্র্যাক করব, এটা কিন্তু বারবার বলছি। এখন সেই কথাটা একটু ভেঙে বলে। স্টেটমেন্ট স্টেটমেন্ট যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের ট্যাগটা করতে হবে পজিটিভ, আর স্টেটমেন্ট যদি পজিটিভ থাকে তাহলে ট্যাগটা করতে হবে নেগেটিভ। বুঝাইতে পারছি? তার মানে হ্যাঁ বোধক বাক্য থাকলে তুমি করবা না বোধক ট্যাগ, আর যদি না বোধক বাক্য থাকে তাহলে তুমি করবা হ্যাঁ বোধক ট্যাগ। ক্লিয়ার? না না না, ক্লিয়ার না। তাহলে আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। হি ক্যান টেক ইট, হি কান্ট টেক ইট, হি ক্যান টেক ইট। এখানে কেন সেলফিং ভার্ব, তাহলে পুরো স্টেটমেন্টটা কি পজিটিভ, পুরো স্টেটমেন্টটা কি পজিটিভ, তাহলে ট্যাগটা হবে কি নেগেটিভ। তার মানে এটা আছে হ্যাঁ, তাহলে আমি করব কি না। আবার দেখো এইটা আছে না, তাহলে আমি করব কি হ্যাঁ। অনেকের কাছে মনে ঝামেলা মনে হচ্ছে, না না ঝামেলা না। যদি হ্যাঁ থাকে তুমি করবা না, আর যদি না থাকে তুমি করবা হ্যাঁ। এখানে নট নাই তাহলে তুমি আনবা, নট আছে তুমি আনবা না, শেষ হিসাব কিতাব। তাহলে ক্যান নিলাম, নট নাই আনতে হবে, তাহলে নিলাম। এখানে কিন্তু দুটো এন বসে না, ক্যানের ক্ষেত্রে একটা এন বসে, আর হি সাবজেক্ট বসিয়ে দিলাম। এই দেখ এখানে নট আছে, তাহলে আমার আনা আনা লাগবে না, তাহলে শুধু ক্যান নিলাম, আর সাবজেক্ট হি আছে, হি বসিয়ে দিলাম। তার মানে পজিটিভ ট্যাগ থাকলে আমাদেরকে নেগেটিভ ট্যাগ করতে হবে, নেগেটিভ ট্যাগ থাকলে পজিটিভ ট্যাগ করতে হবে। আরো সহজ করে বলি, হ্যাঁ বোধক বাক্য থাকলে না বোধক ট্যাগ করতে হবে, আর না বোধক বাক্য থাকলে হ্যাঁ বোধক ট্যাগ করতে হবে। আরো সহজ করে বলি, ওই বাক্যে যদি না শব্দটা থাকে তাহলে তুমি হ্যাঁ বোধক ট্যাগ করবা, আর ওই বাক্যে যদি না শব্দ না থাকে তাহলে তুমি না বোধক ট্যাগ করবা। ঠিক আছে? ওকে। এবার এই রুলসেরই একটা সাব রুলস, কিছু নেগেটিভ শব্দ আছে যেগুলো দ্বারা সেন্টেন্সকে নাবোধক করে, যেমন হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, লিটিল, ফিউ, নেভার, নোবডি, নো ওয়ান, নাথিং। এই সব নেভার, এগুলো সব, এই শব্দগুলো যে ওয়ার্ডগুলো আমি বলছি, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তখন ওই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তখন আমাদেরকে পজিটিভ ট্যাগ, নেগেটিভ ট্যাগ মানে নেগেটিভ ট্যাগে, নেগেটিভ সেন্টেন্সে আছে পজিটিভ ট্যাগ করতে হবে। যেমন হি হার্ডলি গোস টু মার্কেট, হি হার্ডলি গোস টু মার্কেট। এই হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ শব্দ, যেহেতু এটা একটা নেগেটিভ শব্দ তাহলে এই স্টেটমেন্টটা নেগেটিভ, স্টেটমেন্টটা কি হয়ে গেছে নেগেটিভ। এই একটা শব্দ যেমন তুমি নট যুক্ত করে যেমন নেগেটিভ করো, নেগেটিভ শব্দ বসাইলেও সেটা নেগেটিভ হয়ে যায়। তাহলে আমরা এখানে এস বাই, তার জন্য আমরা কি নিব ডাস নিব।
এখন এই হার্ডলি নেগেটিভ হওয়ার কারণে নেগেটিভ স্টেটমেন্ট হয়ে গেছে বলে আমরা নটটা নিব না, সাবজেক্ট হচ্ছে হি বসিয়ে দেব। তাহলে আর একবার রিপিট করি, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, লিটিল, ফিউ, নেভার, নো ওয়ান, নাথিং। এই ওয়ার্ডগুলোকে বলা হয় নেগেটিভ শব্দ বা নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ডগুলো যখন কোনো সেন্টেন্সে থাকে তখন ওই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়। তখন আমাদের ওই সেন্টেন্সে যখন ট্যাগ কোয়েশ্চেন করব তখন আমাদেরকে পজিটিভ ট্যাগ করতে হবে। ঠিক আছে? এই ওয়ার্ডগুলো যখন কোনো স্টেটমেন্টের মধ্যে থাকবে তখন আমাদের ওই স্টেটমেন্টটাকে কি করতে হবে? পজিটিভ ট্যাগ করতে হবে। ওকে, আচ্ছা। এবার আমরা আলোচনা করবো হচ্ছে কাইন্ড অফ সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স। বেসিক্যালি 3 প্রকার সেন্টেন্সের আমরা ট্যাগ কোয়েশ্চেন করে থাকি, আর 2 প্রকার সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন আমরা করি না, বাট করা যায়, সেটাকে অ্যাসার্টিভে কনভার্ট করে ট্যাগ কোয়েশ্চেন করা যায়। এখন যে 3 প্রকার সেন্টেন্সের আমরা ট্যাগ কোয়েশ্চেন করে থাকি সেই 3 প্রকার আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সবই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে দীর্ঘ আলোচনা হয়ে গেছে তাই আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব না। এখন আমি আলোচনা করব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা প্রথমত বুঝে নেই 2টা রুলসে আমরা এটাকে ভাগ করব। 1 নাম্বার রুলস হচ্ছে শ্যাল উই। যদি লেটস অথবা লেট আস থাকে তাহলে আমরা শ্যাল উই বসাবো, এত কিছু বোঝার দরকার নেই, এইটা থাকলে এটা বসাবো। দ্বিতীয় নাম্বার হচ্ছে বাকি সব জায়গায় উইল ইউ বসাবো। এখানে রুলস হচ্ছে বাকি সব জায়গায়। আচ্ছা, আমি একটু রুলসটা ভেঙে বলি। শ্যাল উই যদি লেটস অথবা লেটাস থাকে তাহলে শ্যাল উই বসাবো, আর বাকি সব জায়গায় উইল ইউ বসাবো। এইটা দুইটাই কারেক্ট। এই দুইটার বাইরে তোমার কিছু শেখার দরকার নেই। যদি তোমার ভুল হয় তুমি আমার কাছ থেকে হিসাব কিতাব বুঝে দিও। ক্লিয়ার? আচ্ছা, লেটস গো টু স্টাডি ট্যুর। প্লিজ টেক ইট নাও। দেখো, লেটস আছে, শ্যাল উই। যদি এরকমটা না থেকে এরকমটা থাকতো তাও বসাইতাম শ্যাল উই। দেখো, এইটা বাদ দিয়ে বাকি যত প্রকার ইম্পারেটিভ সেন্টেন্স আছে এই যে মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে হবে উইল ইউ। আচ্ছা, একটা কথা মনে পড়ে গেল, ইম্পারেটিভ সেন্টেন্স যখন বোঝায় তখন আসলে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকে না। যেহেতু সাবজেক্ট থাকে না এটা বুঝতে পারে অনেকের একটু অসুবিধা হয়। এটা বুঝতে কারোর অসুবিধা হবে না যে লেটস অথবা লেট আস এটা দেখলেই সবাই চিনতে পারবে, সরাসরি সবাই শ্যাল ইউজ করতে পারবে। বাট এইটার ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে হতে পারে। সেই প্রবলেমটা আমি দেখাচ্ছি যে কি কি তার রূপে থাকতে পারে তোমাদের কোশ্চেনে। অলওয়েজ অলওয়েজ টেক ইট, নেভার টেক ইট, প্লিজ টেক ইট, টেক ইট, ডোন্ট টেক ইট। আচ্ছা, মেলাগুলো রূপ আমি এখানে লিখছি, মানে মোটামুটি যত প্রকার হয়ে থাকে তত প্রকারই আমি এখানে লিখছি। এই দ্বিতীয় নম্বরের মৌলিক কথাটা হচ্ছে যে মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এতটুকু দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স কভার করা হয় দ্বিতীয় নাম্বার রুলসে বা দ্বিতীয় যে স্টেপটা বলছি। যেহেতু মেইন ভার্ব প্রথমে থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তারপরে এক্সটেনশন থাকবে। এখন আমরা এই সেন্টেন্স গুলোতে প্রথমে আমরা একটু অংশ দেখতে পাচ্ছি, একটা করে ওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি।
এগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম সেন্টেন্সে টেক হচ্ছে মেইন ভার্ব, দ্বিতীয় সেন্টেন্সে টেক মেইন ভার্ব, তৃতীয় সেন্টেন্সে টেক মেইন ভার্ব, চতুর্থ সেন্টেন্সে টেক মেইন ভার্ব, পঞ্চম সেন্টেন্সে টেক মেইন ভার্ব। এখানে ইট হচ্ছে অবজেক্ট, ইট অবজেক্ট, ইট অবজেক্ট, ইট অবজেক্ট, ইট অবজেক্ট। এরপরে অতিরিক্ত অংশ থাকলে সেটা থাকবে, ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এখন কথা হচ্ছে যে এই অলওয়েজ, এখানে নেভার, এখানে প্লিজ, আচ্ছা এখানে কিছু নাই, এখানে ডোন্ট। এখন এগুলো যদি থাকে তাহলে আমি কি বুঝবো? এগুলো হচ্ছে সবই অ্যাডভার্ব, এগুলো সবই কি অ্যাডভার্ব। তা আমরা জানি অ্যাডভার্ব একটা সেন্টেন্সের প্রথমে বসতে পারে, অ্যাডভার্ব একটা সেন্টেন্সের সাবজেক্টের পূর্বে বসতে পারে, সেটা তার জায়গা। এখন যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পারসনের ক্ষেত্রে এখানে সাবজেক্ট উজ্জ্ব থাকে, তখন এখানে উজ্জ্ব থাকার পরে আমরা বুঝবো যে এই টেকের আগে ইউ আছে, ইউ এর আগে অলওয়েজ আছে, ঠিক আছে? তার মানে অ্যাডভার্ব আছে। আমি আর একটু ক্লিয়ার বলি, সেকেন্ড পারসনের ক্ষেত্রে কেমন হয়, ইম্পারেটিভ কথাটা লিখে দিই। সেকেন্ড পারসনের ক্ষেত্রে ইউ, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, ফুল স্টপ, আর এখানে হচ্ছে অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব তো সেন্টেন্সের পার্মানেন্ট অংশ না, দ্যাট ইজ নট দ্য ম্যান্ডেটরি, দ্যাট ইজ অব্লিগেশন। যদি প্রয়োজন হয় তাহলে অ্যাডভার্ব বসে, না প্রয়োজন হলে অ্যাডভার্ব বসে না। এখন এখানে আমাদের প্রয়োজন হয়েছে তাই আমরা ইউজ করছি, তো এই অ্যাডভার্বটা অপশনাল। এখন দেখো এই ভার্ব দিয়ে যদি শুরু হয়, এই ভার্ব দিয়ে যদি শুরু হয় তখন সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইউ কিন্তু তার আগে আছে, মানে এখানে প্রত্যেকটা জায়গায় ইউ আছে, কিন্তু ইউ হচ্ছে ঊর্ধ্ব থাকে, হিডেন, লুকিয়ে থাকে, ঠিক আছে? ও লুকিয়ে অর্থটা প্রকাশ করে। এখন এই জায়গাটা ইউ নাই, বাট একটা সেন্টেন্সের মৌলিক পার্ট হচ্ছে সাবজেক্ট ভার্ব। এখন সেকেন্ড পারসনের ক্ষেত্রে এই ইউ না থেকে যখন মূল ভার্ব দিয়ে তৈরি সেন্টেন্স তৈরি হয় বা শুরু হয়, তখন সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। সো এগুলো সবই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে এখানে অলওয়েজ অ্যাডভার্ব, এটা কোনো অংশ না সেন্টেন্সের। নেভার, প্লিজ, তারপরে ডোন্ট, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না, ঠিক আছে? মাথা ব্যথা কোনটা? আমাদের এখানে মেইন ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু আছে, তাহলে অলওয়েজ টেক ইট, তার মানে আমরা মনে মনে চিন্তা করবো যে টেক ইট। নেভার টেক ইট, মনে মনে চিন্তা করবো টেক ইট। প্লিজ টেক ইট, মনে মনে চিন্তা করবো টেক ইট। টেক ইট, এইটা পুরোপুরি বিশুদ্ধ একটা ইম্পারেটিভ সেন্টেন্স, সবাই দেখে চিনতে পারবে, তাই না? তারপরে ডোন্ট টেক ইট, আমরা এখানে মনে মনে চিন্তা করবো যে টেক ইট। এবার এখানে ডোন্ট দেখে কিন্তু আবার অনেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স মনে করতে পারে যে এটা হেল্পিং ভার্ব যখন সেন্টেন্সের প্রথমে থাকে তখন আবার সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স মনে করার কোনো কারণ নাই। যেহেতু এখানে কোনো কোশ্চেন মার্ক নাই, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? ওকে, তাহলে সবগুলোর উত্তর হবে উইল ইউ, সবগুলোর উত্তর হবে কি? উইল ইউ। ওকে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শ্যাল ই অথবা উইল ইউ, কখন শ্যাল ই হবে কখন উইল ইউ হবে, আমি ক্লিয়ার বুঝতে পারছি? ওকে, যদি লেটস অথবা লেট আস থাকে তাহলে শ্যাল ই, বাকি সকল ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উইল ইউ বসাবো। আর এখানে যতগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের রূপ দেখাইতে পারে কোশ্চেনে, সবগুলো আমি এখানে দেখাইছি। ওকে, আমরা এবার দেখবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের আগে স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। হাউ অথবা হট, এ অথবা অ্যান, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস এক্সক্লেমেশন মার্ক। এখানে এই একটা পার্ট, এটা সেকেন্ড পার্ট, সাবজেক্ট থার্ড পার্ট, ভার্ব ফোর্থ পার্ট, আর এখানে এক্সটেনশন অতিরিক্ত অংশ, কখনো থাকবে কখনো থাকবে না, ওটা নিয়ে আমাদের নিয়ে মাথা ব্যথা নাই, হেডেক নাই। সো আমাদের এই পার্টগুলোর মধ্যে আমরা যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে যাব, তখন আমাদের কোন কোন পার্টটা সেন্টেন্সে থাকবে সেটা একটু প্রথমে বলি। যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্যাগ কোশ্চেনটা ওরা একটু ট্রিকি হইতে দেয়, একটু চালাক হইতে দেয়, যে ওখানে সাবজেক্ট ভার্ব দেয় না, তার মানে ওখানে এই অংশটা তুমি পাবা আর এই অংশটা পাবা, তুমি এই সাবজেক্ট আর এই ভার্বের এই অংশটা তুমি পাবা না। সো আমরা ট্যাগ কোশ্চেন করি সাবজেক্ট আর ভার্ব নিয়ে, বাট এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার সময় সেই সাবজেক্ট আর ভার্বই পাবো না।
তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করি কি নিয়ে? সাবজেক্ট আর ভার্ব নিয়ে। আমরা প্রথমে কিন্তু ক্লাসের প্রথমে দেখিয়ে আসছি যে ট্যাগ কোশ্চেন করি আমরা সাবজেক্ট আর ভার্ব নিয়ে, কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে ওরা সাবজেক্ট আর ভার্বই ওরা লিখবে না। তাহলে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব? তুমি মনে মনে সাবজেক্টের জায়গায় ইট আর ভার্বের জায়গায় ইজ, এটা তুমি মনে মনে ধরে নিবা। ওকে, এবার আমি এক্সাম্পল দেই। হাউ ফানি, হট আ পিটি। আচ্ছা দেখো তো, হাউ এই অংশ থেকে তুমি পাইছো কিনা? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ পাইছো কিনা? হোয়াটে পাইছো কিনা? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব পাইছো কিনা? আচ্ছা, বাকি আছে কি? সাবজেক্ট আর ভার্ব। এই দুটো দেখো এখানে দেই নাই। দিছে? দেই নাই। এখানে এক্সক্লেমেটরি মার্কও কিন্তু দেই নাই, দেবে না। তোমাকে জাস্ট এতটুকুই দিয়ে বুঝে নিতে হবে যে এই পার্টের থেকে আমার একটা অংশ একটা অর্থ থাকবে, আর এই পার্ট থেকে আমাদের একটা অর্থ থাকবে, আর বাকিটা থাকবে না। এতটুকু দেখে তোমাকে বুঝতে হবে যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে আমাকে একটা কোশ্চেন করতে বলা হচ্ছে। সো মনে মনে আমি কি বলছি? ইট ইজ ধরে নিতে বলছি। তাহলে তুমি ভার্বটা আগে নাও, ইজ। যেহেতু কোনো নট থাকবে না, তাহলে তুমি নট নিবা, আর সাবজেক্ট হিসেবে ইড নিবা। ঠিক আছে, সেম হইতে এটাও তাই করতে হবে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিভাবে ট্যাগ কোশ্চেন করব? ক্লিয়ার? ওকে, আমরা ধাপে ধাপে পুরো ট্যাগ কোশ্চেন ক্লিয়ার করবো আজ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হয়? আচ্ছা, আমরা কি জানি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি কি? আচ্ছা, একটু দেখার চেষ্টা করি। দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইউর পেন, দিস আর my pens, those are your pens। আচ্ছা, এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন এই চারটা রুলস কি? দিস আর দ্যাট থাকলে ইট, আর দিস আর দোজ থাকলে দে। কি আছে রুলস এখানে? রুলস কি বলে? রুলস কি বলে দেখো তো, রুলস কি বলে? দিস এবং দ্যাট থাকলে ইট, আর দিস এবং দোজ থাকলে দে। দিস ইজ মাই পেন, ইজ নিলাম, স্টেটমেন্ট পজিটিভ নট নিলাম, আর এখানে দিস ইট, দিসের পরিবর্তে ইট দিলাম। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, দ্যাট ইজ ইউর পেন, দিস দিস ছিল ইট নিছিলাম, দ্যাট ছিল, এখন কি নেব? এটার পরিবর্তে ইট নিব। স্টেটমেন্ট পজিটিভ নট নিলাম, আর এখানে দ্যাট এর পরিবর্তে ইট নিলাম। ওকে, থার্ড সেন্টেন্স, দিস আর মাই পেন্স, আর নিয়ে নিলাম, স্টেটমেন্ট পজিটিভ নট নিলাম, দিস দিসের পরিবর্তে দে, দিসের পরিবর্তে কি? দে। দোজ আর ইউর পেন্স, আর নিলাম, স্টেটমেন্ট পজিটিভ তাহলে নট নিলাম, দোজ এর পরিবর্তে দে নিতে হবে। ক্লিয়ার? তাহলে আরেকবার বলি, এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে চারটা বেসিক্যালি, দিস, দ্যাট, দোজ, দিস। আচ্ছা, দিস আর দ্যাট সিঙ্গুলার, এটার পরিবর্তে ইট নিব। দোজ আর দিস এটা হচ্ছে প্লুরাল, এটার পরিবর্তে দে নিব। ঠিক আছে? ওকে, there is a pen in the room, one can do it, it is a pen। দেখো,
দেয়ার ওয়ান ইট, এরা যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে সরাসরি ওদেরকে নিয়ে এটা কোশ্চেন করতে হবে। কি ক্লিয়ার? দেয়ার ওয়ান এইট, এরা যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে সরাসরি ওদেরকে নিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। আচ্ছা, এখানে ভার্ব আছে ইজ, তাহলে ইজ ইউজ করলাম। স্টেটমেন্ট পজিটিভ আছে, তাহলে নট নিলাম। আর এখানে দেয়ার এর পরিবর্তে দেয়ারই নিতে হবে, কোনো এর চেঞ্জ করা যাবে না। আচ্ছা, তারপরে ওয়ান ক্যান ডু ইট, এখানে ক্যান আছে মডাল ভার্ব, ক্যান নিয়ে নিলাম। স্টেটমেন্ট পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে, নট নিয়ে নিলাম। ওয়ান থাকলে ওয়ান নিতে হবে। আর একটা কথা, ওয়ান এর পরিবর্তে কিন্তু তুমি দেও চাইলে নিতে পারো, হ্যাঁ, বাট বোথ ইজ কারেক্ট। ওয়ানের পরিবর্তে তুমি দেও নিতে পারো, ওয়ানও নিতে পারো। আচ্ছা, তারপরে ইজ নিলাম, স্টেটমেন্ট পজিটিভ, তাহলে নেগেটিভ করলাম। আর ইট হচ্ছে সরাসরি বসে যাবে। ওকে, আচ্ছা, একটু ফাস্ট এগোতে হবে, তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। সাম, এভরি, এনি, নো, এগুলোর সাথে যদি বডি অথবা ওয়ান যোগ করা থাকে তাহলে সাবজেক্ট হিসেবে দিয়ে নিব। আর যদি সাম, এভরি, এনি, নো এগুলোর সাথে যদি থিং থাকে তাহলে সাবজেক্ট হিসেবে ইড নিব। তার মানে সামবডি, সাম অন, এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনি অন, নোবডি, নো অন এগুলো যদি থাকে তাহলে সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেন করার সময় কি নিব? দে নিব। সামথিং, এভরিথিং, এনিথিং, নথিং না নাথিং, নাথিং, তাহলে এইগুলো থাকলে ইট নিব। আচ্ছা, everybody likes Mita. আচ্ছা, everything is possible. Nothing is impossible. No one loves Mita. আচ্ছা, এবার আমরা এগুলো সমাধান করার চেষ্টা করি ওই রুলস অনুযায়ী। এভরিবডি আছে, এইটা কিন্তু একটা থাকে পরীক্ষায় 5টার থেকে। এভরিবডি আছে, তাহলে এর জন্য তুমি কি নিবা? দে। ভালো করে একটু বুঝো, মাথা ঠান্ডা করো। এবার আস্তে আস্তে মাথা ঠান্ডা করতে হবে, কারণ আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছে। তাহলে এভরিবডির জন্য দে নিলাম। এবার আমরা শিখছি যে ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা ডাস নিব, যেহেতু এখানে হেল্পিং ভার্ব নাই। আচ্ছা, তাহলে এখন এখানে ডাস নেওয়ার কথা তো সত্য। আচ্ছা, ডাসটা নিলাম, ওকে, কোনো প্রবলেম নাই। এবার তুমি চিন্তা করো তো, আমরা কোথায় লিখি? এখানে একটু লিখি জাস্ট, দে ডাস, এইটা হচ্ছে প্লুরাল আর এইটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হইলো? এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট হয়ে গেল না? তাহলে আমাদের কি করতে হবে? সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্টটা ঠিক রাখতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে ভার্বও করতে হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল থাকে ভার্বও করতে হবে প্লুরাল। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল তাহলে তো ভার্বও করতে হবে প্লুরাল। তাহলে ভার্ব প্লুরাল করতে গেলে ডাসের জায়গায় আমাদেরকে ডু করতে হবে, ডাসটা আর রাখা যাবে না। তাহলে এখানে কি হবে? ডু। ক্লিয়ার? মাথার মধ্যে ঢুকছে? এস থাকা সত্ত্বেও দের জন্য আমাকে এখানে ডু করতে হয়েছে। আচ্ছা, আমার মনে হয় সবাই বুঝে গেছো। এবার দেখো, স্টেটমেন্টটা পজিটিভ, তাহলে একটা নট তো নিতেই হয়, নিয়েই নিলাম। ক্লিয়ার? ওকে, এভরিথিং ইজ পসিবল, তাহলে ইজ নিলাম, নট নিতে নট নিলাম। আর থিঙ্ক থাকলে কি নেওয়ার কথা ছিল? ইট। তারপরে নাথিং ইজ ইম্পসিবল, ইজ নিলাম। স্টেটমেন্ট নেগেটিভ, কারণ এখানে না বদ্ধ গড আছে, নাথিং, তাহলে আমরা নট লাগবে না, আর থিঙ্ক এর জন্য ইট। ওকে, নো ওয়ান
লাভস নিতাম, প্রথমে নো ওয়ানের জন্য আমরা কি নিব, দে নিব, এটা আগে বসিয়ে নিলাম। লাভস আছে, তাহলে কি নিব, এস থাকা সত্ত্বেও ডু নিব, নট লাগবে না যেহেতু নো ওয়ান এখানে নেগেটিভ শব্দ। তাহলে আমরা এটা টোটালি বুঝে গেছি। আচ্ছা, এইটার আরেকটা ভার্সন আমি একটু দেখাই। everybody is present here, nobody was here। ইজ যদি থাকে তুমি নিবা হচ্ছে আর, ওয়াজ যদি থাকে তুমি নিবা হচ্ছে ওয়ার, হ্যাজ যদি থাকে তুমি নিবা হচ্ছে হ্যাভ। বুঝাইতে পারছি? ইজ যদি থাকে তুমি নিবা আর, ওয়াজ যদি থাকে তাহলে তুমি নিবা ওয়ার, হ্যাজ যদি থাকে তুমি নিবা হ্যাভ। তার মানে কেমন, ইয়েস অথবা ইয়েস থাকলে তুমি কি নাও, ডাস, কিন্তু এইটা বাদ দিয়ে তুমি কি নিলা, ডু। ঠিক এট দ্য সেম ওয়ে ওই ডাসের মতো, ডাসের জায়গায় তুমি যেমন ডু নিছো, ইজের জায়গায় তুমি নেবা আর, ওয়াজের জায়গায় তুমি নেবা ওয়ার, আর হ্যাজের জায়গায় তুমি নেবা হ্যাভ। তাহলে এখানে ইজ আছে তাহলে নেব হচ্ছে আর, স্টেটমেন্ট পজিটিভ তাহলে নট, আর এখানে এভরিবডির জন্য দে। ওয়াজ আছে ওয়াজ, তাহলে ওয়াজ থাকলে কি নিবা ওয়ার, স্টেটমেন্ট পজিটিভ তাহলে নট, আর এখানে নোবডির জন্য দে। ক্লিয়ার? ওকে। কষ্ট হচ্ছে প্রিয় শিক্ষার্থী? কষ্ট না করলে কিভাবে কেস টু মিলবে বলো? আচ্ছা, এবার আমরা একটু অ্যাডভান্স লেভেলের সাবজেক্ট নিয়ে আলোচনা করব। বেসিক্যালি সাবজেক্ট হচ্ছে দুই প্রকার, কম্পাউন্ড সাবজেক্ট আর রিয়েল সাবজেক্ট। আচ্ছা, কম্পাউন্ড সাবজেক্ট আর রিয়েল সাবজেক্ট, কিন্তু ট্যাগ কোশ্চেন করতে হয় এই রিয়েল সাবজেক্ট নিয়ে। আচ্ছা, এবার আমি একটু বলি, পিপল in our country are poor। সত্য কথা বলতে সমস্যা কিছু, আমাদের দেশের মানুষ তো গরিব। তারপরে the government of Bangladesh has taken a proper step dash, লিখলাম না, বড় করে লাভ নেই সেন্টেন্স শুধু শুধু। আচ্ছা, পিপুল ইন আওয়ার কান্ট্রি, এই টোটাল অংশটা সাবজেক্টের জায়গা। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এই টোটাল অংশটা সাবজেক্টের জায়গা। আর ভার্ব, হ্যাজ টেকেন এখানে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। এখন এতগুলো সাবজেক্ট, এখন সাবজেক্ট বলতে আমরা কি বুঝি? সাবজেক্ট বলতে আমরা বুঝি নাউন। সাবজেক্ট বলতে কি বুঝি? নাউন। তাহলে নাউন যদি হয় তাহলে পিপুল একটা নাউন, কান্ট্রি একটা নাউন, হ্যাঁ, পিপুল একটা নাউন, কান্ট্রি একটা নাউন। সাবজেক্ট বলতে আমরা কি বুঝি? প্রোনাউন, নাউনের সৎ ভাই প্রোনাউন। তাহলে এই আওয়ার একটা প্রোনাউন। আচ্ছা, তারপরে গভর্নমেন্ট একটা নাউন, বাংলাদেশ একটা নাউন। এখন একটা সাবজেক্টের মধ্যে অনেকগুলো নাউন প্রোনাউন, তাহলে আমরা কোনটা নিয়ে ট্যাগ কোশ্চেন করব এবং কোনটা কম্পাউন্ড সাবজেক্ট আর কোনটা রিয়েল সাবজেক্ট, এই টোটাল অংশটাই হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট। তাহলে এইখান থেকে এই পর্যন্ত টোটাল অংশটা, যেমন পিপুল ইন আওয়ার কান্ট্রি, এই সম্পূর্ণ অংশটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট। ঠান্ডা মাথায় ঢুকছে মাথার মধ্যে? আবার একবার বলি, পিপুল ইন আওয়ার কান্ট্রি, এই টোটাল অংশটাই হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এই টোটাল অংশটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট। এখন আমাদের কাজ হচ্ছে যে এর মধ্যে রিয়েল সাবজেক্টটা খুঁজে বের করা। আচ্ছা, রিয়েল সাবজেক্ট খুঁজে বের করার জন্য
ওর মধ্যে একটা প্রিপজিশন থাকবে। এখন একের অধিক প্রিপজিশনও থাকতে পারে, কিন্তু আমাদের কাজ হচ্ছে প্রথম যে প্রিপজিশন থাকবে ওই প্রথম প্রিপজিশন নিয়ে আমাদেরকে বুঝতে হবে রিয়েল সাবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রিপজিশন দেখো এখানে ইন প্রথম প্রিপজিশন, ওয়াক প্রথম প্রিপজিশন। আচ্ছা, তুমি যখন নিউজ পেপার দেখবা দেখবা এই জায়গা থেকে এই পর্যন্ত সাবজেক্ট, তার মধ্যে মিনিমাম 7-8টা নাউন, 4-5টা প্রিপজিশন। টেনশন করার কোনো কারণ নাই, প্রথম যে প্রিপজিশনটা পাবা তার আগে যে নাউনটা পাবা সেটাই রিয়েল সাবজেক্ট। কথা ক্লিয়ার? বুঝে গেছো? নিউজ পেপার পড়া শিখছো? নিউজ পেপার পড়তে গেলে তোমাকে আগে একটা সেন্টেন্সে সামারাইজ করতে হয় সাবজেক্টটা কোনটা, ভার্বটা কোনটা, আর অবজেক্টটা কোনটা। অতটুকু পড়লে তুমি পুরো সেন্টেন্সটার অর্থটা গেস করতে পারবা। যখন তুমি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে যাবা তখন তুমি সেন্টেন্সের অর্থ হারিয়ে ফেলবা। বেসিকলি ওই ওয়ার্ড মানে সেন্টেন্সটা দ্বারা কি বোঝাচ্ছে সেটাই তুমি বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে এই প্রিপজিশনের পূর্বে যে নাউন থাকবে সেইটাই হচ্ছে রিয়েল সাবজেক্ট। তার মানে এইটাই হচ্ছে রিয়েল সাবজেক্ট। এই প্রিপজিশনের পূর্বে যে নাউন থাকবে সেটা হচ্ছে রিয়েল সাবজেক্ট, আর এটা নিয়ে তোমাকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, বা এইটাই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তৈরি করে। যেমন দেখো, পিপুল প্লুরাল, এখানে হচ্ছে আর প্লুরাল। গভর্নমেন্ট সিঙ্গুলার, এখানে হ্যাজ সিঙ্গুলার। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? একদম জলের মতো পরিষ্কার তো? ওকে, তাহলে আমরা আর নিলাম, স্টেটমেন্ট পজিটিভ তাহলে নট নিলাম, আর এখানে পিপুলের জন্য দিয়ে নিলাম। ক্লিয়ার? ওকে, তারপরে আছে হ্যাজ, হ্যাজ, হ্যাড। এরা যদি সরাসরি একা একা থাকে তাহলে ওদের নিয়ে করতে হবে, আর ওর যদি টু থাকে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তখন টু ডু ভার্ব নিয়ে করতে হবে। এটা আমি দেখিয়ে আসছি। তাহলে এখানে হ্যাজ আছে, সরাসরি হ্যাজ নিয়ে নিলাম। স্টেটমেন্ট যেহেতু পজিটিভ তাহলে নট নিয়ে নিলাম। আর এখানে গভর্নমেন্ট, বাংলাদেশের গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট যেহেতু উনি ছেলে তাহলে আমরা হি নিয়ে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সাবজেক্টের ব্যাপার বুঝে গেছি। সাবজেক্ট হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট, একটা হচ্ছে রিয়েল সাবজেক্ট। রিয়েল সাবজেক্টটা নিয়ে আমাদেরকে ট্যাগ করতে হয়। আর সাবজেক্ট মানে হচ্ছে নাউন অথবা প্রোনাউন, একের অধিক নাউন প্রোনাউন থাকতে পারে, বাট ওই একের অধিক নাউন প্রোনাউনের মধ্যে একটা প্রিপজিশন থাকবে। এখন একের অধিক প্রিপজিশনও থাকতে পারে, কিন্তু প্রথম যে প্রিপজিশন থাকবে ওই প্রথম প্রিপজিশনের পূর্বে যে নাউনটা থাকবে ওইটাই রিয়েল সাবজেক্ট। তার মানে দেখো, এর মধ্যে এটা প্রথম প্রিপজিশন, এর মধ্যে এটা প্রথম প্রিপজিশন, আর এই প্রথম প্রিপজিশনের প্রথম যে নাউনটা আছে বা এই প্রথম প্রিপজিশনের পূর্বে যে নাউনটা আছে এটাই হচ্ছে রিয়েল সাবজেক্ট। ওকে, আমরা ওয়ান বাই ওয়ান অনেক দূর এগিয়ে যাচ্ছি, আরো কিছু দূর এগোতে হবে। ধৈর্য ধরে তোমরা ক্লাস করো, ট্যাগ কোয়েশ্চেন পুরোপুরি এক ক্লাসে শিখে যাবা ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করা শিখবো। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শুনলেই যেন মনের মধ্যে ভয় চলে আসে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড খুবই ইজি, যদি তুমি সেন্টেন্স বোঝো, স্ট্রাকচার বোঝো, সেন্টেন্সটাকে নিজের মধ্যে আয়ত্ত করতে পারো। বাট আমরা সেন্টেন্সটা আয়ত্ত করতে পারি না, শুধু রুলস নিয়ে চিন্তা করি যে কোন রুলের মধ্যে আছে, কোন রুলস এর মধ্যে থেকে খুঁজে খুঁজে বের করতে পারবো। আর ওই কারণেই আমরা সিম্পল কমপ্লেক্স পারি না। যেহেতু আমরা আজকে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি, ওই বিষয় নিয়ে আজকে কথা না বলাই ভালো। এখন কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আমরা ট্যাগ কোয়েশ্চেন করব আজকে। কমপ্লেক্স সেন্টেন্সের কিভাবে ট্যাগ কোয়েশ্চেন করতে হয় সেটা শিখবো। প্রথমত আমি তোমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তৈরি হয় এইটা একটু শিখিয়ে নেব, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। কারণ কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা ক্লজ থাকবে, একটা তো স্বাধীন ক্লজ যেটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে অধীন ক্লজ যেটাকে আমরা বলি ডিপেন্ডেবল ক্লজ। হ্যাঁ, এর আরো অনেকগুলো নাম আছে, ডিপেন্ডেবল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, অনেক কিছু বলা যায়। বাট স্বাধীন অধীন বাংলাতেই মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করি, কারণ তোমাদের বোঝানোটা খুবই জরুরি। আচ্ছা, তাহলে ডিপেন্ডেবল ক্লজ একটা, অধীন ক্লজ মানে ডিপেন্ডেবল ক্লজ, স্বাধীন ক্লজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটা ক্লজ থাকবে। এখন আমরা দুইটা আলাদা আলাদা সেন্টেন্স, সেপারেটেড সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। সেটা কিভাবে? দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ফুল স্টপ, তারপরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ফুল স্টপ, দুইটা আলাদা আলাদা সেপারেট একটা সেন্টেন্স। আচ্ছা, এবার আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এবার এই ফুল স্টপটা তুলে দিব,
এই সাবজেক্টটা তুলে দিব, দিয়ে বসাবো একটা রিলেটিভ প্রোনাউন, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এবার আমরা একটু মিল করি, এখানে সাবজেক্ট সাবজেক্ট মিল আছে, ভার্ব ভার্ব মিল আছে, অবজেক্ট অবজেক্ট মিল আছে। এইখানে ফুল স্টপ আর সাবজেক্ট এই দুইটা উঠে দিয়ে কি বসছে, একটা রিলেটিভ প্রোনাউন বসছে। আর এখানে ভার্ব ভার্ব মিল আছে, এখানে অবজেক্ট অবজেক্ট মিল আছে। ঠিক আছে, এবার আমরা এটাকে এক্সাম্পলে পরিণত করি। করিম ইজ আ ফার্মার, ফুল স্টপ, হি ইজ ব্রিলিয়ান্ট। আচ্ছা, হি ইজ হ্যাপি ডে, কারণ যে ফার্মার আর ব্রিলিয়ান্টের মধ্যে একটু কেমন একটা অমিল হয়ে যাচ্ছে। হি ইজ হ্যাপি, যদি সে ব্রিলিয়ান্ট হতো তাহলে মোটামুটি সে একটু পড়াশোনা করার চেষ্টা করতো, তারপর ফার্মার করতো। কারণ পড়াশোনা করলেই যে মানে ফার্মার হওয়া যাবে না, এটা কিন্তু ভুল কথা। আমার কিন্তু ভবিষ্যতে ইচ্ছা আছে যে ফার্মার হওয়া। আচ্ছা, এইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, আর এই যে ফুল স্টপ, আবার এটা সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন ভার্ব তো আছে, অবজেক্ট তো ম্যান্ডেটরি না। আচ্ছা, এখন আমরা ঠিক এইভাবে এটার রূপান্তরিত করি। করিম ইজ আ ফার্মার, ফার্মার এইটা একটা ব্যক্তি, তাহলে হু, রিলেটিভ প্রোনাউন বসানোর কথা ছিল, এইটা আর এইটা তুলে দেবো, তাহলে এবার ইজ হ্যাপি। এইবার আমরা এটা কোশ্চেন করব। এবার আমরা একটু মিলাই, এই করিম, এই ইজ, এই এ ফার্মার অবজেক্ট। আচ্ছা, এই দেখো এই ফুল স্টপ আর এই সাবজেক্ট, এই দুইটা তুলে দিয়ে আমরা এখানে রিলেটিভ প্রোনাউন হু ইউজ করছি। এই ভার, আর এখানে হ্যাপি, হ্যাপির জায়গায় হ্যাপি আছে, হ্যাপি হচ্ছে রুবেলের সাবেক। আচ্ছা, এবার আমরা এটাতে ট্যাগ কোশ্চেন করব। ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের এখানে স্বাধীন ক্লাস আর অধীন ক্লাস। তোমাদের স্বাধীন ক্লাস নিয়ে তোমরা ট্যাগ কোশ্চেন করবো। এখন কথা হচ্ছে যে স্বাধীন আর অধীন ক্লাস চিনবো কিভাবে? প্রশ্নের পর প্রশ্ন। আচ্ছা, বুঝছি। দেখো, যে ক্লাসের সাথে এই রিলেটিভ প্রোনাউন থাকবে ওই ক্লাসটা অধীন ক্লাস, যে ক্লাসের সাথে রিলেটিভ প্রোনাউন থাকবে সেটা অধীন ক্লাস, আর যে ক্লাসের সাথে রিলেটিভ প্রোনাউন থাকবে না সেটা হচ্ছে স্বাধীন ক্লাস। দেখো, এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু কি? রিলেটিভ প্রোনাউন। তাহলে হু আর এই একটা ক্লজ, তাহলে হু এই ক্লজের সাথে আছে, তাহলে এইটা হচ্ছে অধীন ক্লজ। ক্লিয়ার? আর দেখো, করিম ইজ এ ফার্মার, এই ক্লজ সম্পূর্ণ একা একা আছে, তাহলে এটা হচ্ছে স্বাধীন ক্লজ। ওকে, তাহলে এখানে ইজ আছে, নিলাম ইজ। স্টেটমেন্ট পজিটিভ আছে, এই স্টেটমেন্ট পজিটিভ আছে, তাহলে নট নিলাম, নেগেটিভ করতে হবে। করিমের জন্য হি নিলাম। তাহলে এক কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন এই জায়গা থেকে এই পর্যন্ত আসতে হচ্ছে। একবার যদি তুমি বুঝে যাও তাহলে তোমার কাছে এটা খুবই ইজি। ঠিক আছে, এইটা আরো ডিটেলসে আরো আলোচনা করার দরকার ছিল, বাট অতিরিক্ত আলোচনা করতে গেলে ক্লাসের যে টাইম সেটা অনেক বেশি বেড়ে যাবে। আমরা এটা নিয়ে ছোট করে ভিডিও দিয়ে দেবো, কারণ এটা আরো অনেক বিস্তারিত আছে। কারণ এই রিলেটিভ প্রোনাউনের সম্পর্কে বেসিক্যালি দুইটা স্ট্রাকচার আছে, আলাদা আলাদা করে ভেঙে ভেঙে বোঝানোর দরকার আছে, কারণ ওখানে দুইটা স্ট্রাকচারই তোমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে বলা হতে পারে। আর আমরা ট্যাগ কোশ্চেনে মোটামুটি এখানে যতটুকু শিখছি এটা কিন্তু এনাফ না। আমি আগেই বলছি যে কমপ্লেক্স সেন্টেন্স যতটুকু শিখছি এতটুকুতে হবে না, আরো দরকার, সেটা আমি ছোট করে ভিডিও দিয়ে দেব। আচ্ছা, এরপরে আমরা আরো রুলস নিয়ে আলোচনা করব, সেদিকে এগিয়ে যাই। আজকে আমরা ট্যাগ কোশ্চেনের পুরো শেষ দেখেই ছাড়বো ইনশাআল্লাহ। একটু কষ্ট হইলেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখবে ট্যাগ কোশ্চেন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বেসিক্যালি দেখো, অ্যাডজেক্টিভ এর পূর্বে কখনো আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা। এর আগে তো আর্টিকেল বসে না। আর্টিকেল বসে কার আগে? আর্টিকেল বসে বেসিক্যালি নাউন অথবা প্রোনাউনের আগে। নাউনের আগে যেহেতু আর্টিকেল বসে,
তাহলে এই আর্টিকেল অ্যাডজেক্টিভের আগে যদি বসবার তো কথা নাই, কিন্তু যদি বসে, এবং কে বসতে পারে, কারণ আর্টিকেল তো তিনটা আছে, এ এন্ড দা। এখন দা না দি, আমার কোন একটা ভিডিওতে আমি দা এবং দি এই পার্থক্য বুঝিয়েছিলাম কোন একটা ভিডিওতে, তো আজকে বলবো না। এখন যদি দা প্লাস অ্যাডজেক্টিভ এইটা যদি বসে বা বসানো থাকে, তখন তোমাকে মনে করতে হবে এটা প্লুরাল এবং এটা একটা পুরো জাতিকে বোঝানো হয়। এটা দ্বারা পুরো জাতি বা গোষ্ঠীকে বোঝানো হয়, পুরো জাতি বা গোষ্ঠীকে বোঝানো হয়। কি বলছি, যদি দা প্লাস অ্যাডজেক্টিভ থাকে, তাহলে পুরো জাতি বা গোষ্ঠীকে বোঝানো হয়। যেমন the poor are not happy। এখানে দেখো, এই পোর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার আগে দা বলছে, তার মানে দা পোর মানে এখানে পৃথিবীতে যত ফকিন্নি আছে সব ফকিন্নিদেরকে বোঝানো হচ্ছে। আমিও গরিব মানুষ, আমি আমাকে ছোট করে বলছি, আর যারা গরিব আছে তারা মনে কষ্ট করে না, আমি নিজেও গরিব, আমি আমাকে বলছি যে ফকিন্নি। মানে যত গরিব মানুষ আছে সব গরিবদেরকে বোঝানো হচ্ছে দা পোর, তার মানে সব যত গরিব। তাহলে দা এডুকেটেড, একটা অ্যাডজেক্টিভ, এডুকেটেড একটা কি অ্যাডজেক্টিভ। তাহলে দা এডুকেটেড মানে কি, পৃথিবীতে যত শিক্ষিত ব্যক্তি আছে, যারা মেলা শিক্ষিত, তাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে এইগুলোর পরিবর্তে সবসময় আমরা প্রোনাউন হিসেবে দে ইউজ করব। কি ইউজ করব, কারণ যেহেতু এটা প্লুরাল তাহলে আমাদের দে ইউজ করতে হবে। তাহলে দা পরের পরিবর্তে আমাদের কি ইউজ করতে হবে, দে। আর এখানে আছে আর স্টেটমেন্ট আছে নেগেটিভ, তাহলে আমাদেরকে পজিটিভ ট্যাগ করতে হবে। তাহলে কি শিখলাম, যে অ্যাজ ইউজুয়াল অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে না, কিন্তু যদি কোনো অ্যাডজেক্টিভের আগে দা ইউজ করা হয় তখন সেটা প্লুরাল হয়ে যায়, সেটা একটা জাতি বা গোষ্ঠী বা দলকে বোঝানো হয়, তার জন্য আমরা প্রোনাউন হিসেবে দে নিব। আচ্ছা, আমরা তার পরের রুলসে চলে যাই। ক্লাস করতে কি কষ্ট হয় প্রিয় শিক্ষার্থী? কষ্ট হয়। কষ্টের পরে কিন্তু ভালো রেজাল্ট করলে অনেক শান্তি অনুভব করা যায়, এজন্য একটু কষ্ট করো, এরপরে অনেক ভালো রেজাল্ট করবা, দেখবা যে মেলা শান্তি অনুভব করতে পারবা। আচ্ছা, এবার আমরা শিখবো নিডের ব্যাপার। এই নিড কখনো মডাল ভার্ব, আবার এই নিড কখনো প্রিন্সিপাল ভার্ব। এই নিড কখনো মডাল ভার্ব, কখনো প্রিন্সিপাল ভার্ব। যখন মডাল ভার্ব তখন ওই নিড নিয়ে কোশ্চেন করতে হবে, তখন নিড নিয়ে ট্যাগ করতে হবে। আর যখন নিড প্রিন্সিপাল ভার্ব তখন ডু, ডাজ, ডিড নিয়ে ট্যাগ করতে হবে। ওকে, আচ্ছা, ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি। আই নিড, আচ্ছা একটু বলি, এই নিড যখন আবার সেমি মডাল তখন আমাদের ডু, ডাজ, ডিড নিয়ে এটা কোশ্চেন করতে হবে। আই নিড আ বুক, একটা নিডের কতগুলো রুলস। আই নিড বাই আ বুক, I need to buy a pen। দেখো এখানে নিড একা আছে, তাই না? তাহলে একা থাকলে এটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে নিড যদি একা থাকে সেন্টেন্সে তাহলে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে আমরা কি শিখলাম, প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে নিড একা থাকবে, নিড একা
থাকবে, ওর আশেপাশে আর কোনো ভার্ব থাকবে না। দেখো পারে কোনো ভার্ব নাই, এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা অবজেক্ট। তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখো নিডের পরে আর কোনো ভার্ব নাই, নিড একা আছে, তখন এটা প্রিন্সিপাল ভার্ব। যেহেতু ভার্বের সাথে কিছু নাই, তাহলে তুমি ডু নিবা। স্টেটমেন্ট পজিটিভ আছে, তাহলে নট নিবা। আর এখানে সাবজেক্ট আছে আই নিবা। ক্লিয়ার? তারপরে আই নিড বাই আ বুক, এখানে নিড আর এখানে বাই। এই বাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এই নিড শুধু একা আছে না, তাহলে এটা মেইন মডেল না। ঠিক আছে? তাহলে আমরা এই নিডটা নিয়েই আমরা ট্যাকুয়েশন করব। কখন ট্যাকুয়েশন করব? যখন নিডের পরে প্রিন্সিপাল ভার্ব থাকবে। এই নিডের পরে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, নিডের পরে যখন প্রিন্সিপাল ভার্ব থাকবে তখন ওই নিড ট্যাকুয়েশন করব। তাহলে নিড, স্টেটমেন্টে নট নাই তাই নট নিলাম, নিড এন্ড টাই। বুঝাইতে পারছি? যখন নিডের পরে প্রিন্সিপাল ভার্ব থাকবে তখন ওই নিড নিয়ে ট্যাকুয়েশন করব, আর যখন নিড একা থাকবে তখন ডু ডাজ ডিড নিয়ে ট্যাকুয়েশন করব। এবার আসো, নিটের পরে যদি টু থাকে তার মানে সেমি মডাল। আমরা জানি যে কোনো সেমি মডেলের ক্ষেত্রে ডু ডাজ ডিড নিয়ে ট্যাকুয়েশন করতে হয়, এটা শিখে আসছি। যে কোনো সেমি মডেলের ক্ষেত্রে am to, is to, are to, was to, are going to, is going to, are going to, was going to, have to, has to, must be, there, need to, যে কোনো সেমি মডেলের ক্ষেত্রে তোমাকে টু ডু ভার্ব নিয়ে ট্যাকুয়েশন করতে হবে। টু ডু ভার্ব মানে হচ্ছে ডু ডাজ ডিড। তাহলে যেহেতু আই আছে তাহলে ডু, স্টেটমেন্টে নট নাই তাহলে নট, আর এখানে সাবজেক্ট আছে আই, ডোন্ট আই। বুঝতে পারছি? তাহলে আরেকবার রিভিউ করি। নিড তিনটা রূপে থাকতে পারে, একটা হচ্ছে মেইন মডাল, একটা হচ্ছে সেমি মডাল, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। নিড যখন প্রিন্সিপাল ভার্ব তখন তুমি ডু ডাজ ডিড নিয়ে ট্যাকুয়েশন করবা। নিড যখন মেইন মডাল ভার্ব তখন তুমি ওই নিড নিয়ে ট্যাকুয়েশন করবা। নিড যখন সেমি মডাল ভার্ব তখন তুমি ডু ডাজ ডিড নিয়ে ট্যাকুয়েশন করবা। ক্লিয়ার? ওকে, আচ্ছা। কি প্রিয় শিক্ষার্থী, কঠিন লাগে গ্রামার? কঠিন না, না সহজ সহজ। আস্তে আস্তে আমি তোমাদের সকল ক্লাস এভাবে অনলাইনে দিব, তোমরা গ্রামারে খুব ভালো করতে পারবা ইনশাআল্লাহ। সো আমার সাথে থাকো, পেজটা একটু ফলো করো, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। করছো? যদি না করে থাকে তাহলে অবশ্যই করবে, কিন্তু এটা দায়িত্ব। এটা কি দায়িত্ব? আচ্ছা, উইথ, as well as, together with, along with, যদি এগুলো থাকে তাহলে এটার আগে পরে দুইটা সাবজেক্ট থাকে। তার মানে এরকম as well as, এখানে একটা সাবজেক্ট থাকবে, এখানে একটা সাবজেক্ট থাকবে, এই একটা সাবজেক্ট আর এই একটা সাবজেক্ট। আমাদের এই সাবজেক্টটা নিয়ে কোয়েশ্চেন করতে হবে, এই সাবজেক্টটা নিয়ে সব ভার্বের এগ্রিমেন্ট মিলাতে হবে। যেমন হি as well as his sister is learning English with আরিফ স্যার। সেন্টেন্স বড় করার শুধু শুধু সময় নষ্ট, আর বড় করবো না। আর এবারটা শুধু বড় হয়ে গেল। দেখো হি, এখানে একটা সাবজেক্ট, এই as well as মাঝখানে, এরপরে এই হিজ সিস্টার আরেকটা সাবজেক্ট। তার মানে এখানে সবসময় উইথ, as well as, together with, along with, accompanied by, এগুলোর পরে দুইটা করে সাবজেক্ট থাকবে, আগেরটা পরেরটা, আগেরটা পরেরটা, মাঝখানে থাকবে এই শব্দগুলো। এখন এই সাবজেক্ট নিয়ে আমাদেরকে সবসময় ট্যাকুয়েশন করতে হবে, এই সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্বও ইউজ করতে হবে। রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট। দেখো এখানে হি সিঙ্গুলার, ইজ ও সিঙ্গুলার, তার মানে হির সাথে এগ্রিমেন্ট মিলে গেছে। দেখো হিজ সিস্টার, এখানে প্লুরাল আছে বাট এখানে তো প্লুরাল নাই, তার মানে এটা অনুযায়ী এখানে ভার্বটা বসছে। ওকে, তাহলে ইজ নিলাম, স্টেটমেন্ট পজিটিভ আছে তাহলে নেগেটিভ ট্যাগ করলাম, আর এখানে হিড। ক্লিয়ার? বোঝাতে পারছি? গুড, ভেরি গুড। আমরা
কিন্তু ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে আসছি, প্রায় শেষ প্রান্তে। নাইস ডে, গুড মর্নিং, থ্যাংক ইউ। মেসি, হ্যাঁ সত্যি কথা, মেসি না নেইমার, আর্জেন্টিনা না ব্রাজিল, কোনটা কোনটা? কমেন্টে অবশ্যই লিখে যাবা তুমি আর্জেন্টিনা না ব্রাজিল। আমি কিন্তু বলবো না, আমি বললে অনেকে কষ্ট পাবো যে ইস আমার প্রিয় দলে এটা ছাড় করে ওটা। আসলে আমি সব দলের, ঠিক আছে, আমি সব দলকে মনে করো যে ভালো লাগে আমার, আমার এরকম কোনো স্পেসিফিক দল না। আচ্ছা, গুড মর্নিং, ঠিক আছে, থ্যাংক ইউ, তারপরে কোনো বিশেষ ব্যক্তি এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা একটা একটা করে দেখি। দেখো নাইস ডে, হ্যাঁ নাইস ডে এটা একটা বস্তু, তার মানে তখন আমরা কি কনসিডার করব, ইট ইজ নাইস ডে, ইট ইজ নাইস ডে। যদি কোনো এরকম বস্তু সূচক এ থাকে তাহলে আমরা সেক্ষেত্রে আমরা ইট ইজ মনে মনে ধরে নিব, তাহলে ইজ নট নেই, তা নট, ইজেন্ট, ইট, ক্লিয়ার। তারপরে গুড মর্নিং, গুড মর্নিং এটা হচ্ছে উইশ করা, ঠিক আছে, উইশ করা বা প্রার্থনা করা, এরকম ক্ষেত্রে আমরা এইখানে মনে মনে আই উইশ ধরে নিব, আই উইশ। দেখো উইশ ভার্বের বেস ফর্মে আছে, তাহলে ডু নিব, স্টেটমেন্টে নট নাই তাহলে নট নিব, আর এখানে আই। এখন তুমি চাইলে আয়ের জায়গায় উইও নিতে পারো, বোথ ইজ কারেক্ট, মানে ডোন্ট আই ডোন্ট উই বোথ ইজ কারেক্ট, বাট মৌলিক রুল হচ্ছে আই অথবা উই, তারপর হচ্ছে উইশ। এই উইশের জন্য কিন্তু আমরা ডু নিছি, স্টেটমেন্টের জন্য আমরা নট নিছি, ঠিক আছে। তাহলে যদি আশীর্বাদ সূচক প্রার্থনা সূচক শব্দ থাকে তাহলে আই উইশ অথবা উই উইশ, আর যদি কোনো বস্তুবাচক শব্দ থাকে তাহলে ইট ইজ, যদি কোনো বস্তুবাচক শব্দ থাকে তাহলে ইট ইজ, আর যদি কোনো প্রার্থনা তারপর হচ্ছে কোনো দোয়ামূলক শব্দ থাকে সেক্ষেত্রে আমরা আই উইশ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন দেখো এই থ্যাংক ইউ কথাটা হচ্ছে সবাই মনে করবে কি যে মেইন ভার্ব দিয়ে শুরু আছে, তাহলে টাস করে আমি একটু উইল ইউ বসাই দেই, মনে সান্ত্বনা পেয়ে যায়। কারণ ছাত্র প্রথমেই শিখাইছে ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্ব দিয়ে থাকলেই হচ্ছে উইল ইউ বসে, কথা সত্য, বাট এখানে একটু ব্যাপার আছে। এ দেখো থ্যাংক হচ্ছে মেইন ভার্ব, দেয়ার ইজ নো ডাউট, বাট অবজেক্টের জায়গায় দেখো আবার ইউ আছে। এখন তুমি চিন্তা করো তো, এখানে ইউ আবার অবজেক্টের জায়গায় ইউ, তার মানে তুমি কি তোমাকে থ্যাংক ইউ দিবা? যে তুমি বললা থ্যাংক ইউ, তুমি ধন্যবাদ, তুমি, দ্যাটস ভেরি রুড, হয় না? তার মানে যদি সেকেন্ড পারসন অবজেক্টের জায়গায় থাকে, সেকেন্ড পারসন যদি এই অবজেক্টের জায়গায় থাকে সেক্ষেত্রে সাবজেক্টের জায়গায় আই অথবা উই ফার্স্ট পারসন ধরে নিতে হবে। কি বলছি, সেকেন্ড পারসন যদি অবজেক্টের জায়গায় থাকে তাহলে ফার্স্ট পারসনে আই অথবা উই ধরে নিতে হবে, মানে সাবজেক্টের জায়গায়। তাহলে অবজেক্টের জায়গায় ইউ থাকলে ফার্স্ট পারসন হিসেবে সেকেন্ড সাবজেক্টের জায়গায় আই অথবা উই ধরে নিলাম, যেহেতু ভার্বের সাথে কিছু নাই তাহলে ডু, তাহলে উইলেও কিন্তু কষ্ট করে হলেও একটু মুছে দেই কারণ ওটা বসবে না, তাহলে ডু নিলাম, স্টেটমেন্ট পজিটিভ আছে তাহলে নট নিলাম, আর এখানে আই অথবা উই যে কোনো একটা তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই, আই নিলেও কারেক্ট উই নিলেও কারেক্ট। মেসি, দেখো এখানে এরকমটা ধরা হয় যে হি ইজ মেসি অথবা ইউ আর। এখন বেশিরভাগ সময় এই হি ইজ দিয়ে করা হয়, ঠিক আছে, যেহেতু হি ইজ দিয়ে করা তাহলে ইজ এন্ড হি। এখন যদি এখানে কোনো মেয়ের নাম থাকে তাহলে শি ইজ, শি ইজ মেসি বলে না জানো, তার মানে হি ইজ, অথবা যদি এখানে কোনো মেয়ের নাম থাকে তাহলে শি ইজ, ঠিক আছে। কোনো বিশেষ উল্লেখযোগ্য ব্যক্তির ক্ষেত্রে হি অথবা শি ধরে নিতে হয়, মানে যারা বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, ঠিক আছে। আর একটাই রুলস আছে, আর একটা রুলস করে আমরা মোটামুটি আমাদের আজকের কোশ্চেনের ক্লাসটা আমরা কমপ্লিট করব। এরপরে আবারও এরকম ফুল ক্লাস আমরা দিব অন্য একটা গ্রামার নিয়ে, একের পর এক ওয়ান বাই ওয়ান আমরা প্রতিটা গ্রামার এরকম সম্পূর্ণ ক্লাস দেওয়ার চেষ্টা করব। আচ্ছা,
হি অ্যাপোস্ট্রফি এস গোয়িং, বাকি অংশ লেখার দরকার নাই। হি অ্যাপোস্ট্রফি এস গন, হি অ্যাপোস্ট্রফি ডি গো, হি অ্যাপোস্ট্রফি ডি গন। আচ্ছা দেখো তো, অ্যাপোস্ট্রফি ডি আর ভার্বের সাথে আইএনজি, অ্যাপোস্ট্রফি এস ভার্বের ভি3, অ্যাপোস্ট্রফি ডি ভার্বের ভি0, অ্যাপোস্ট্রফি ডি ভার্বের ভি3। আচ্ছা অ্যাপোস্ট্রফি এস আর আইএনজি তার মানে হচ্ছে ইজ, অ্যাপোস্ট্রফি এস আর ভার্বের ভি3 তার মানে হচ্ছে হ্যাজ, অ্যাপোস্ট্রফি ডি আর ভার্বের ভি0 তার মানে হচ্ছে উড, অ্যাপোস্ট্রফি ডি আর ভার্বের ভি3 তার মানে হচ্ছে হ্যাড। অনেকে এইখানেই বুঝি নাই, আমি আবার ভেঙে ভেঙে বলি। দেখো এখানে এরকমটা লেখার দরকার ছিল, হি ইজ গোয়িং, এইখানে এরকম লেখা ছিল হি উড গো। এখন এগুলোকে সংক্ষিপ্তকরণ করে, সংক্ষিপ্তকরণ করলে কি হয় জানো, এই হি, ঠিক আছে, এই এক দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেয়, দিয়ে গোয়িং, এই আইএনজি দিয়ে আর এই এস দিয়ে চিনতে হয়। কারণ দেখো ইজ হ্যাজ এই লাস্টের অক্ষরগুলো নেওয়া হয়, তাহলে এইখানে এই হ্যাজ এর লাস্টের অক্ষর, এখানে ইজ এর লাস্টের অক্ষর, বাট এই ভি3 থাকলে হ্যাজ, আর আইএনজি থাকলে ইজ, ভার্বের ভি0 থাকলে উড, আর ভার্বের ভি3 থাকলে হ্যাড। কারণ আমরা জানি মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা বাকিগুলো ইজিলি করতে পারবো, নট নেই তাই নট নিয়ে নিলাম সবগুলোতে, কারণ প্রত্যেকটা স্টেটমেন্টই হচ্ছে অ্যাফার্মেটিভ আছে, পজিটিভ আছে, সাবজেক্ট হি আছে, সবগুলোই বসিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আজকে ট্যাগ কোশ্চেন টোটাল ক্লিয়ার করলাম ইনশাল্লাহ। যতগুলো মোটামুটি রুল ছিল ট্যাগ কোশ্চেনের অ্যাজ ইউজুয়াল, এবং মোটামুটি কিছুটা কিছুটা অ্যাডভান্সও টানছি। আর এর বাইরে কিছু রুলস আছে দুটো একটা, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাট অতিরিক্ত এক্সেপশনাল, আমি সেগুলোকে ছোট ছোট ভিডিও দিয়ে আমি সেগুলো কভার করব। বাট আজকের যে ক্লাসটা হয়েছে, এই সম্পূর্ণ ক্লাসটা যদি কোনো স্টুডেন্ট এ টু জেড খুব সুন্দর করে করে এবং বোঝার চেষ্টা করে, তাহলে মনে হয় তার ট্যাগ কোশ্চেন 90% ক্লিয়ার হয়ে যাবে। সো আমার জন্য দোয়া রাখবে, এবং পরবর্তী এপিসোডে আমরা পরবর্তী কোনো গ্রামার নিয়ে ক্লাস দিব ইনশাল্লাহ। আর সেই পর্যন্ত তোমরা পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা বলতে হয়, আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা তোমরা সবাই ফলো দিবা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং একটা কমেন্ট করবা, কেমন? ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে।